আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। তোমরা রসায়ন তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন আমায় করছিলে যে আমরা সৃজনশীলের জন্য কিছু কিছু জায়গায় যেমন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা একটু বুঝতে পারি না। সেই যারা পারো না বুঝতে তাদের জন্য আজকে আমি সেই প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন আমি আলোচনা করব, যেগুলো হচ্ছে প্রায় দেখবা যে বোর্ড কোশ্চেনে এসে থাকে। তো ফার্স্ট একজন বলছিল যে স্যার, এই যে ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন? এইটা প্রশ্ন করছিল একজন যে স্যার, আসলে এই প্রশ্নটা প্রায় বোর্ডেই আসে, আমি আসলে লিখবো কিভাবে আর এই প্রশ্নটা আসলে সলভ করব কিভাবে। তো গাইডে নানান ভাবে দেখবা যে নানান বিষয়ে অনেক কিছু ব্যাখ্যা করা থাকে, আমরা তো গাইডের এত কিছু ওখানে মুখস্থ করতে পারবো না। সেই জন্য আমাদের বিশেষ করে এই বিষয়গুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে সবকিছু। যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার মুখস্থ করা লাগবে না। রসায়ন এমনই একটা বিষয়, তুমি যদি বুঝতে পারো দেখবা মুখস্থ করার চাইতে তোমার 5 মিনিটে একটা জিনিস মুখস্থ করেছো তুমি 1 ঘন্টায়, সেটা তোমার হচ্ছে কি 10 মিনিটে, তোমার বোঝার পর 10 মিনিটে সেটা হয়ে যাচ্ছে। তো সেটা দেখো, এটা আমি আজকে তোমাদের সলভ করাবো যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন। তো এই বিষয়গুলো আমাদের মানে প্রশ্ন সলভ করতে গেলে আমাদের ফার্স্ট যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। এবং ইলেকট্রন বিন্যাসের আগে আমি একটা কথা বলে দেই যে এর আগে তোমাদের আমি বলছি যে আহ্বায়ন নীতিটা, আহ্বায়ন নীতি এবং হচ্ছে সেখানে অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যা, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা। বিশেষ করে তোমাকে দুইটা বিষয় জানতে হবে, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই দুইটা যদি তুমি সুন্দরভাবে এখানে কমপ্লিট করে থাকো তাহলে তুমি সহজে এই বিষয়গুলো বুঝবে। দেখো, আমরা জানি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। তুমি কি জানো যে কোন মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে সেই মৌলের কিন্তু প্রোটন সংখ্যা, এবং কোন মৌলে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন সংখ্যাও থাকে। তাহলে যদি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা দেখো, ক্রোমিয়ামের যদি পারমাণবিক সংখ্যা যদি 24 হয় তাহলে এর প্রোটন সংখ্যা কত? 24। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হতে পারে? 24। তাহলে ক্রোমিয়াম 24-এর আমরা ইলেকট্রন বিন্যাস করব অরবিটালের সাহায্যে। কিসের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব? অরবিটালের সাহায্যে। তো দেখো, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখো, 4s পর্যন্ত ইলেকট্রন যাওয়া মানে তোমার 4s পর্যন্ত যদি ইলেকট্রন কমপ্লিট হয় তাহলে মনে করবা যে এখানে 20টা ইলেকট্রন কমপ্লিট হয়েছে। তাহলে দেখো, যদি আমরা গণি 2 4 আর 2 6, সরি 2 আর 2 4, 6 আর 4 কত? 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 কত হচ্ছে? 20। তো এখন ক্রোমিয়াম কত? 24। তাহলে 4s2 গেছে এখন 3d তে, 4s এর পর আমরা জানি 3d, 3d তে 4, মানে 3d তে 3d অরবিটালে 4টে ইলেকট্রন গেল। তো এখন আমরা কিন্তু সচরাচর এই ইলেকট্রন বিন্যাসটাই করে থাকি, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ভুল, এইটা হচ্ছে সঠিক নয়, এইটা সঠিক নয়। তাহলে এখন সঠিক কোনটা? দেখো, তাহলে এই যে আমি লিখলাম ইলেকট্রন বিন্যাস করলাম 3d তে 4টি ইলেকট্রন গেছে, এটা হচ্ছে সঠিক না। তাহলে এখন সঠিক কোনটা? দেখো, আমি এই পর্যন্ত সব একই থাকবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
4s আমি এখানে আগেই দেব না, এবং 3d। তোমরা একটু আগে খেয়াল করছো যে 3d তে কয়টা ইলেকট্রন ছিল? 4টা। আর 4s এ কয়টা ছিল? 2টা। তো এখন তোমরা জানো যে ডি অরবিটালটা, এই যে ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা। তো এই যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, তো এই ডি অরবিটালে আমরা অনেক সময় জানছি যে আসলে ডি অরবিটালে হয় পূর্ণ থাকবে, না হলে অর্ধপূর্ণ থাকবে। তাহলে যদি পূর্ণ থাকতে চাই তাহলে ডি অরবিটালে ইলেকট্রন লাগবে 10টা, আর যদি অর্ধপূর্ণ হতে চায় ডি অরবিটালে ইলেকট্রন লাগবে 5টা। কেন? কারণ প্রত্যেকটা মৌলই চায় হচ্ছে সুস্থিত কাঠামো লাভ করার জন্য। কোন কাঠামো? সুস্থিত কাঠামো লাভ করার জন্য। তাহলে এই সুস্থিত কাঠামো লাভ করার জন্য দেখা যায় যে এই যে 4s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা, এবং 3d তে কয়টা আছে? 4টা। তো এখন এ যদি সুস্থিত কাঠামো লাভ করতে চায়, এই জন্য কি করে যে 4s থেকে একটি ইলেকট্রন 3d নিয়ে এখানে 4টা থেকে 5টা হয়, এবং 4s এ কয়টা হয়? একটা। তো এখন এই বিষয়টা তোমাদের একটা উদাহরণ দেই, বিষয়টা বোঝো। ধরো রফিক এবং শফিক, এটা হচ্ছে শফিক, এটা হচ্ছে রফিক। তো রফিক একটা দোতলা ঘরের বাড়ি করবে। এই যে রফিক, এ হচ্ছে একটা দোতলা ঘরের বাড়ি করবে। তো যদি দোতলা ঘরের বাড়ি করতে চায়, এর টিন লাগবে। দোতলা ঘরের বাড়ি করতে লাগে টিন 10টা। কয়টা টিন লাগে? 10টা। তো এখন দেখা গেল এর কাছে টিন আছে 4টা। কয়টা টিন আছে? 4টা। তো এখন এই যে শফিকের কথা বললাম, এই শফিকের দোতলা বাড়ি দিতে এর টিন লাগে 2টা। টিন লাগে 2টা, কিন্তু দেখো এই শফিকের কাছে 2টা টিনই আছে। তো এ কিন্তু দোতলা ঘরের বাড়ি করতে পারবে। এখন এই যে রফিকের কথা বললাম, এর দেখো টিন আছে কয়টা? 4টে, কিন্তু দোতলা ঘর করতে এর টিন লাগবে কয়টা? 10টা। তাহলে যদি 10টা লাগে, এর আছে 4টে, আরো কয়টার দরকার? 6টা টিনের দরকার। তাহলে কি 6টা টিন ওর কি সম্ভব? কেউ কি ওকে কি 6টা টিন ধার দেবে? কখনোই দেবে না। তো এখন কি করা যায়? এখন এই রফিক চিন্তা করলো যে আসলে আমি আর দোতলা ঘর দেব না, আমি একতলা ঘর দেব। তাহলে দোতলা ঘর যদি না দিতে চায়, যদি সে একতলা ঘর দিতে চায়, তাহলে একতলা ঘর দিতে গেলেও তাহলে 10-এর অর্ধেক টিন। তাহলে কয়টা টিন লাগবে? 5টা। তাহলে যদি 5টা টিন লাগে, তাহলে এখন ওর কাছে আছে কয়টা? 4টে। বিষয়টা বোঝো, আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আসলে যাতে বিষয়টা তোমাদের মাথায় থাকে যে দেখো এর টিন আছে 4টে, কিন্তু একতলা ঘর দিতেও এর টিন লাগবে কয়টা? 5টা। তাহলে একটু সুস্থিত, মানে কি শান্তিতে একটু বসবাস করতে পারবে রফিক, যে আমি একতলা ঘর দিছি তাও আমি থাকতে পারছি। তো এখন কথা হচ্ছে আর আছে 4টা, লাগবে 5টা, আরো কয়টার দরকার? একটার দরকার। তাহলে যদি একটা দরকার হয়, এখন দেখো এই এই রফিক এবং এই শফিক এরা হচ্ছে পাশাপাশি, মানে একই এলাকার সন্তান, এমনকি এরা দুইজন হচ্ছে বন্ধু। তো এখন এই রফিক এই শফিককে বলেছে, বন্ধু তো দোতলা ঘর দিতে 2টা টিন লাগে, তো 2টাই আছে, তো তুই তো একতলা ঘর দিলেও তোর কোনো সমস্যা নাই। মানে এই বন্ধু একে এইভাবে বলেছে যে তোর তো একতলা ঘর দিলেও কোনো সমস্যা নাই। তো এই জন্য আমি যাতে একতলা ঘর দিতে পারি, এই জন্য তোমার এই জায়গা থেকে আমাকে একটা টিন হচ্ছে আমাকে ধার দাও। তো এখন কি বললো যে রফিক দেখো শফিকের কাছ থেকে সে একটা টিন, এখন শফিক মনে করেছে তাই তো আমার ফ্রেন্ডকে যদি আমি একটা টিন দিয়ে যদি আমি ধার দিয়ে যদি আমি তাকে উপকার করতে পারি তার, তাহলে দেখা যাচ্ছে আমার বন্ধুরও উপকার হচ্ছে, আমিও একতলা ঘর দিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি থাকতে পারি। তো এই জন্য কি করলো এই 4s এ কি করলো, এর 2টা ইলেকট্রনের মধ্যে, মানে 2টা টিনের মধ্যে একটা টিন কাকে দিয়ে দিল? এই যে শফিককে, রফিককে। যখন একটা টিন দিল তখন আর টিন হলো কয়টা? 5টা। তাহলে যখন 5টা হলো তখন দুইজনে কি একতলা করে ঘর দিল। তাহলে বিষয়টা তোমাদের যেটা বোঝাইতে চাচ্ছি যে যখনই দেখবা যে এই 3D তে 4টে ইলেকট্রন আসবে,
সে চাইবে যে আসলে সে সুস্থিত কাঠামো লাভ করার জন্য। এই সুস্থিত কাঠামো লাভ করার জন্য 3D কি করলো, 4s থেকে একটি ইলেকট্রন নিল, তার পার্শ্ববর্তী যে কাছাকাছি যে 4s, এই 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3D তে আসলো। আসার পর 3D কি হলো, 5s। কথা কি বুঝতে পারছো? তাহলে 5s এবং 4s এ কয়টা ইলেকট্রন গেল, একটা। তার মানে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস পাইলাম 4s 1 আর হচ্ছে 3D 5। এটা হচ্ছে সঠিক নিয়ম। এখন এই সঠিক নিয়ম, এই নিয়মটার কারণেই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয়েছে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এখন কেন, আমরা ব্যাখ্যাটা আসলে কিভাবে দিব? তো দেখো, আমাদের প্রথমে যে বিষয়টা লিখতে হবে যে আগে ইলেকট্রন বিন্যাস আমরা করে নেব। আগে সঠিক নয় যেটা, সেটা আগে ফার্স্ট দেব, এরপর আমরা দেব যেটা সঠিক ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা কমপ্লিট করব। করার পর আমরা লিখব যে আমরা জানি যে কোন মৌল তার ডি অরবিটালে, অর্থাৎ এই কোন মৌল সুস্থিত কাঠামো লাভ করার জন্য, কোন কাঠামো, সুস্থিত কাঠামো লাভ করার জন্য তার ডি অরবিটালে হয় ইলেকট্রন পূর্ণ থাকবে, না হয় ইলেকট্রন কি থাকবে, অর্ধপূর্ণ থাকবে। মানে ডি অরবিটাল যদি সে সুস্থিত কাঠামো লাভ করতে চায়, তাহলে তার ডি অরবিটাল হয় পূর্ণ হতে হবে, না হলে অর্ধপূর্ণ হতে হবে। তো এখন এই দেখা গেল যে ক্রোমিয়ামের ডি অরবিটালে 4টি ইলেকট্রন ছিল, যেখানে এই ক্রোমিয়াম সে 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন কি করলো, 3D তে নিয়ে নিল, নিয়ে 3D 5 মানে অর্ধপূর্ণ সম্পূর্ণ হলো। তাহলে অর্ধপূর্ণ হলো তার মানে কি, এই সুস্থিত কাঠামো লাভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আসলে ব্যতিক্রম কেন? আমরা জানি যে আউবয়ের যে নীতি আছে, এই আউবয়ের একটা নীতি হলো যে ইলেকট্রন সমূহ সবসময় নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে যাওয়ার কথা। কোন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে দেখো তো যে এই যে 4s আর একটা হচ্ছে 3D, তাহলে এই 4s এবং 3D এই দুইটার মধ্যে আসলে নিম্ন শক্তি স্তর কোনটা এবং উচ্চ শক্তি স্তর কোনটা, সেই বিষয়টা আমাদের জানতে হবে। তো আমরা এই নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর জানার জন্য আমরা একটা মান জানি, একটা হচ্ছে n আর একটা হচ্ছে l, যেখানে nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন বিষয়টা খেয়াল করো যে এই যে এন এবং এল মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুইটার যোগফল যে শক্তি স্তরে কম হবে, মানে এন প্লাস এল, এই দুইটার মান যে শক্তি স্তরে কম হবে সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এবং এন প্লাস এল এর মান যে শক্তি স্তরে বেশি হবে সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে, আউবয়ের নিয়ম অনুযায়ী নিম্ন শক্তি স্তরে। তাহলে আমরা দেখি যে আসলে এই 4s এবং 3D এর মধ্যে আসলে নিম্ন শক্তি স্তরকে এবং উচ্চ শক্তি স্তরকে। তো আমরা যদি 4s এর জন্য আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো আমরা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা বার করতে চাই, এখানে সংখ্যা জাতীয় যে মানটা থাকবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে বলো তো 4s এখানে সংখ্যা কোনটা, 4। তাহলে বলো তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে, 4। এবং এই এস এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হচ্ছে 0। কারণ তোমরা একটা জিনিস মনে রাখবা যে ওই যে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সমান লিখছিলাম n-1, যেখানে n সমান যদি 1 হয় তাহলে l সমান আমরা পাইছিলাম 1-1 সমান 0, যেটা হচ্ছে এস উপশক্তি স্তর ছিল। কোন উপশক্তি স্তর, এস। তার মানে এস এর মান 0। তাহলে যদি এস এর মান 0 হয় তাহলে এই যে এস এর জন্য এল এর মান কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে বিষয়টা দেখো, তাহলে আমরা 4s এর জন্য n এর মান পাইলাম 4 এবং l সহকারী কোয়ান্টাম সংখ্যা পাইলাম 0। তো এখন যদি আমরা এদের যোগফল করি n প্লাস l, তাহলে কত হচ্ছে, 4। আবার 3D এর জন্য দেখো
3D এর জন্য বলো তো, 3D এর জন্য n এর মান কত হবে? তাহলে সংখ্যা কত? 3। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l, তাহলে l কত হবে দেখো তো, d এর জন্য l এর মান হচ্ছে 2। তাহলে যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে n প্লাস l সমান কত হচ্ছে? 3 আর 2 কত? 5। বিষয়টা কি বুঝলা? প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4। তাহলে আমি বলছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল যে শক্তি স্তরে কম হবে সেটা নিম্ন শক্তি স্তর, এবং ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তাহলে বলতো 4s এবং 3d এর মধ্যে তাহলে n প্লাস l এর মান অনুযায়ী কোনটা নিম্ন শক্তি স্তর হচ্ছে? 4s। তাহলে এই যে 4s নিম্ন শক্তি স্তর, তাহলে দেখো তো আমাদের জানা যে 4s এ আগে দুইটাই ইলেকট্রন যাবে, তারপর 3d তে বাকি ইলেকট্রন কোথায় যাবে? 3d তে। কিন্তু দেখো এই জায়গায় কি কাজ হয়েছে? 4s এ একটা ইলেকট্রন প্রবেশ করে 3d তে কয়টা ইলেকট্রন গেছে? 5টা। তার মানে কি 4s কি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে? না। এই জায়গাটার কারণে, এইটুকুর কারণে এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে অন্য একটা প্রশ্ন নিয়ে সবার সাথে আলোচনা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।